সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সৃজনশীল নিয়ে কাজ করব। আমাদের এই দুটো সৃজনশীল এমনভাবে আমরা বাছাই করে নিয়েছি যেন এই অধ্যায়ের মূল বিষয়গুলো তোমরা যেন খুব সহজেই শিখে নিতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকের প্রথম উদ্দীপক ঢাকা বোর্ড 2019 উদ্দীপকটি ছিল 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্রপৃষ্ঠের চাপ বায়ুর চাপের সমান এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তলদেশের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আমাদের আরো দেওয়া আছে পানির ঘনত্ব 1025 কেজি পার মিটার কিউব, অভিকর্ষ ত্বরণ G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং মোলার গ্যাস ধ্রুবক তথা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান দেওয়া আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। কি ছিল উদ্দীপকটিতে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছে একটি বেলুন, যে বেলুনের মধ্যে গ্যাসের পরিমাণ হচ্ছে 168 গ্রাম এবং এই গ্যাসটি নাইট্রোজেন গ্যাস। ওকে, এই গ্যাস ভর্তি বেলুনটি কি করা হলো, সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার ফলে কি হলো, এই বেলুনটির আয়তন অর্ধেক হয়ে গেল, অর্থাৎ পূর্বে যা ছিল তার হাফ, অর্ধেক হয়ে গেল। সমুদ্র পৃষ্ঠের চাপ বায়ুর চাপের সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সমুদ্র পৃষ্ঠের চাপটা কি হবে, বায়ুর চাপের সমান হবে। তার মানে বায়ুর চাপের যে মান সমুদ্র পৃষ্ঠের চাপের মান একই এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তলদেশের তাপমাত্রা, তলদেশ বলতে বোঝানো হচ্ছে সমুদ্রের তলদেশে যে বেলুনটা নিয়ে গেছিলাম ওই সমুদ্রের তলদেশে যে টেম্পারেচার বা তাপমাত্রা এটি হলো 14 ডিগ্রি সেলসিয়াস। আমাকে আরো বলে দেওয়া আছে পানির ঘনত্ব 1025 কেজি পার মিটার কিউব, অভিকর্ষ ত্বরণ এবং মোলার গ্যাস ধ্রুবকের মানগুলো দেওয়া আছে এবং আমরা জানি এগুলো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। এবার আসো আমরা প্রশ্নে চলে যাই, প্রয়োগমূলক প্রশ্নে। আমাদের প্রথম যে প্রশ্ন গ, সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা, গতিশক্তি নির্ণয়ের জন্য আমাদের কাছে দুটো সূত্র জানা আছে। একটি হলো E = 3/2 nRT, আরেকটি হলো E = 3/2 nKT। এখন প্রশ্ন হলো আমরা কোনটি ব্যবহার করব। তোমাদের মনে থাকার কথা, যখন একের অধিক অর্থাৎ অণু বা পরমাণু যখন একটি নির্দিষ্ট সংখ্যক একের অধিক বুঝাবে তখন আমরা 3/2 nRT ব্যবহার করে থাকি। আর যখন শুধুমাত্র একটি অণু বা একটি পরমাণুর কথা বলা হবে তখন আমরা nKT সূত্রটা ব্যবহার করতাম। যেহেতু এখানে 168 গ্রাম অসংখ্য অণু কথা উপস্থিত এখানে রয়েছে, সুতরাং আমরা নিঃসন্দেহে এখন ব্যবহার করব E = 3/2 nRT। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেওয়া আছে মানগুলো আমি পূর্বেই লিখে নিয়েছি। দেখো এখানে বলে দেওয়া আছে উদ্দীপক অনুসারে নাইট্রোজেনের ভর, যাকে আমরা স্মল m দ্বারা প্রকাশ করব, 168 গ্রাম। উদ্দীপকের শুরুতে দেওয়া ছিল এটি নাইট্রোজেনের ভর। দেন এরপরে নাইট্রোজেনের আণবিক ভর, আমরা আণবিক ভরকে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি যে আণবিক ভর হলো নাইট্রোজেনের ক্ষেত্রে 28 গ্রাম পার মোল। সো আমরা এই মানটি তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখলাম ক্যাপিটাল M = 28 গ্রাম পার মোল। আসো এরপরে বলে দেওয়া আছে মোলার গ্যাস ধ্রুবক R = 8.314 জুল পার মোল পার কেলভিন, যেটি আমার উদ্দীপকে স্পষ্ট করে বলে দেওয়া ছিল। তারপর সমুদ্র পৃষ্ঠের টেম্পারেচার বা তাপমাত্রা আমার বলে দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। সো
30 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমি ক্যালভিনে যদি কনভার্ট করি তোমরা জানো যে 273 দিয়ে যোগ করতে হয়, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 ক্যালভিন। মোল সংখ্যা n সমান সমান স্মল m বাই ক্যাপিটাল M। প্রিয় শিক্ষার্থীরা, মোল সংখ্যার কোনো মান আমার উদ্দীপকে দেওয়া নেই, কিন্তু মোল সংখ্যার যে সূত্রটি স্মল m বাই ক্যাপিটাল M সেই মানটি আমার দেওয়া আছে। স্মল m এর মান হলো 168 গ্রাম, ক্যাপিটাল M এর মান হলো 28 গ্রাম পার মোল। দেন আমরা এই মানটি এন্ট্রি করলে এখানে রেজাল্ট আসতেছে 6 মোল। সুতরাং আমরা n এর মানটি পেয়ে গেলাম 6 মোল। এবার আসো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা এখানে নির্ণয় করব গতিশক্তি। তাহলে আমরা লিখব গতিশক্তির সূত্র E সমান সমান 3/2 nRT। তাহলে দেখো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, 3/2 n এর মান আমি পূর্বে বের করে নিয়েছি 6, r এর মান আমি জানি আমরা 8.314 এবং t এর মান হচ্ছে ওখানে 303 অর্থাৎ 303 ক্যালভিন। এই টোটাল মানটাকে আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে এই ধরনের একটা ভ্যালু আমরা পেয়ে যাব 2.27 × 10⁴। শক্তি একক যেহেতু জুল, সুতরাং আমরা বলবো গতিশক্তি হচ্ছে এখানে 2.27 × 10⁴ জুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি তোমরা খুব সহজে বুঝে নিলে কিভাবে অঙ্কটি করতে হয়। তাহলে আমরা লিখব অঙ্কের অ্যান্সার এই পর্যন্ত। আসো আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটি তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। সবাই খেয়াল করো। ধরো আমরা ধরে নিলাম এটি একটি হ্রদ, এর মধ্যে পানি আছে এবং এই হ্রদের গভীরতাকে, ধরো পুরো গভীরতাকে আমি h ধরে নিলাম, গভীরতা h, এবং হ্রদের পৃষ্ঠে যে বেলুনটা, সেই বেলুনের আয়তন আমরা ধরে নেব v1। আমি ধরে নিলাম v1 সমান সমান v। ঠিক আছে, যেহেতু আয়তনটি আমার বলা নেই, আমি ধরে নিলাম v1 সমান v এবং হ্রদের তলদেশের আয়তন v2 সমান সমান, প্রশ্নের উদ্দীপকে বলেছিল যে তলদেশে নিয়ে যাওয়ার আয়তন কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সুতরাং v2 সমান আমরা বলতে পারি খুব সহজেই v/2। এবার আসো হ্রদের পৃষ্ঠের প্রেসার অর্থাৎ চাপ। দ্যাট মিনস হ্রদের পৃষ্ঠে যেই বেলুন, সেই বেলুনের যে চাপ বা হ্রদের পৃষ্ঠদেশের চাপ আমরা ধরলাম P1, আর এই চাপের মানটি অবশ্যই দেওয়া আছে 10⁵ প্যাসকেল। আর হ্রদের তলদেশের চাপ P2। আমরা যদি P2 কাউন্ট করি এখানে, তাহলে বলতে পারি যে P2 সমান সমান P1 + h ρg। এখন তোমাদের একটি প্রশ্ন হতে পারে যে কেন আমরা এটিকে P1 + h ρg লিখলাম। খুব সহজে তোমাদেরকে যদি বলি তাহলে বলবো যে এই পৃথিবীতে যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ যাই বলো না কেন তোমরা, ধরো চেয়ার, টেবিল ইত্যাদি যাই বলো না কেন, প্রত্যেকটি বস্তুর চাপ সবসময় নিম্নমুখী। সুতরাং আমরা বলবো যে এখানে হ্রদের পৃষ্ঠে যে চাপ P1, এই চাপটা কোথায়, অবশ্যই নিম্নমুখী, নিচের দিকে ক্রিয়াশীল। আর h গভীরতায় যে চাপের সমীকরণ তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, সেটি আমরা পড়ে আসছি এরকম যে P সমান সমান h ρg। সো আমরা বলবো পানির নিজস্ব একটা চাপ আছে, সেই চাপটাও কি নিম্নমুখী। সুতরাং পানির চাপ নিম্নমুখী, বায়ুমণ্ডলের চাপ নিম্নমুখী, তাহলে দুটো চাপ একসাথে যোগ করলে হয় তলদেশের চাপ P2, আর P2 সমান বলতে পারি আমরা P1 + h ρg। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমরা আসো অঙ্কটি কিভাবে সমাধান করব। তার আগে দেওয়া আছে মানগুলো আমি পাশে লিখে নিয়েছি। দেখো আমি প্রথমে কয়েকটি মান ধরে নিয়েছি, বের করতে বলেছে আমাকে হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা। আমি ধরলাম হ্রদের গভীরতা এখানে h,
হ্রদের পৃষ্ঠে বেলুনের আয়তন V1 সমান V, তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে, সেটা এক্সপ্লেন করেছি আমি। এরপরে বলা হচ্ছে হ্রদের তলদেশে বেলুনের আয়তন V2 সমান V/2, দ্যাট মিন্স অর্ধেক হয়ে গিয়েছিল। তারপরে সমুদ্র পৃষ্ঠের চাপ P1 সমান 10⁵, এটা তো আমরা আগেই বলেছি বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হ্রদের তলদেশের চাপ P2 সমান P1 প্লাস H/ρg। আমি আশা করব ইতিমধ্যে তোমরা বুঝে গিয়েছো কেন তলদেশের চাপটি দুটো চাপের সমষ্টি বা যোগফল, অর্থাৎ P1 প্লাস H/ρg। এরপরে দেওয়া আছে মানগুলো, উদ্দীপকের পানির ঘনত্ব, এটা আমার দেওয়া আছে 1025 kg/m3। অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে এখানে 9.8। দেন এরপরে হ্রদের পৃষ্ঠদেশ তাপমাত্রা T1 30°C, অর্থাৎ উপরে যে টেম্পারেচারটা ছিল এই টেম্পারেচারটা 30°C। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যখন আমরা এটাকে বেলুনটাকে হ্রদের তলদেশে নিয়েছিলাম তখন তার টেম্পারেচার হয়ে গিয়েছিল উদ্দীপক অনুসারে 14°C। সো আমরা এখানে তলদেশের তাপমাত্রাকে 14°C। আর শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ইতিমধ্যে জানো যে সেলসিয়াসকে কেলভিনে কিভাবে কনভার্ট করতে হয়। আমরা দেখলাম হ্রদের পৃষ্ঠদেশের তাপমাত্রা T1 30°C, অর্থাৎ 303 কেলভিন, এবং হ্রদের তলদেশের তাপমাত্রা T2 14°C, এটাকে কেলভিনে কনভার্ট করলে 287 কেলভিন। তাহলে পরে মোটামুটি আমরা সবগুলো মান এখানে লিখে ফেলেছি। এবার আসো অঙ্কটা আমরা কিভাবে করব। আমরা জানি P1 V1 divided by T1 সমান P2 V2 divided by T2। এবার তুমি মানগুলো বসিয়ে ফেলো। প্রথমেই আমরা V1 V2 মানগুলো যদি বসিয়ে দেই, V1 মানে আমি ওখানে ধরেছি V, T1 এর জায়গায় থাকুক, একটু পরে বসাচ্ছি আমরা। এরপরে P2 পরিবর্তে আমরা লিখতে পারি P1 প্লাস H/ρg, ব্র্যাকেট রাখলাম। আর V2 পরিবর্তে কত, ওখানে V/2, নিচে T2 থাকুক। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা V আর V যদি কাটাকাটি করে ফেলি তাহলে পরবর্তী লাইনটি আমার এরকম দাঁড়াবে, উপরে P1 নিচে T1, আর T1 এর মান হলো 303 কেলভিন। এপাশে উপরে V যদি কাটাকাটি চলে যায় তাহলে এখানে থাকবে P1 প্লাস H/ρg, আর নিচে যে 2টা ছিল সেই 2টা নিচে নেমে যাবে। আর T2 মান ছিল আমার এখানে কত, তোমাদের 287, আর এই 2 গুণফল হয়ে যাবে 574। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় করা, অর্থাৎ H এর মান। আমরা এখন সেই কাজটি করতে চাই, বা আমরা এবার আড়াআড়ি গুণ করব, অথবা সাইড চেঞ্জ করে আমরা দেখতে পাচ্ছি এখানে হবে 574 P1, আর এপাশে থাকবে 303 P1 প্লাস 303 H/ρg। আমরা উপরে দুটো লাইন যদি মুছে দেই তাহলে বাকি কাজটুকু খুব সহজে আমরা করতে পারবো। বা 574 P1 মাইনাস 303 P1, সাইড চেঞ্জ করলাম, এখানে মাইনাস হয়ে গেল, অবশিষ্ট থাকবে আমার ওখানে 303 H/ρg, বা এটা বিয়োগ করলে আমাদের থাকবে 271 P1 সমান 303 H/ρg। সুতরাং এখান থেকে তুমি H এর মানটা নির্ণয় করবে। H ইকুয়াল টু 303, নিচে চলে যাবে, রো এর মান তোমরা জানো 1025, জি এর মান 9.8, আর এপাশে উপরে থাকবে 271 P1 এর মান হচ্ছে 10⁵। এখন এই মানগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ক্যালকুলেটরে একটু হিসাব করে দেখো তাহলে এই মানটি আমাদের চলে আসবে এখন H সমান 8.9 মিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হ্রদের গভীরতা এখানে 8.9 মিটার।
তার মানে উদ্দীপকের আলোকে আমরা যদি প্রশ্ন ছিল কি তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা, আমরা দেখলাম অবশ্যই এটি সম্ভব এবং তার মান হচ্ছে 8.9 মিটার। অতএব হ্রদের গভীরতা 8.9 এটি নির্ণয় করা সম্ভব। বাস, তাহলে আমরা এটাকে অ্যান্সার হিসেবে খুব সহজে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী সৃজনশীল দিনাজপুর বোর্ড 2019 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্দীপক। চলো উদ্দীপকটা আগে আমরা একবার পড়ে নিই। কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট কোন স্থানে 0.6 মিটার কিউব আয়তনের একটি সিলিন্ডারে 800 গ্রাম মিথেন গ্যাসকে 202650 প্যাসকেল চাপে পূর্ণ করা হলো। শিক্ষক তার ছাত্রদের বললেন, ওই স্থানের শিশিরাঙ্ক 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং স্থানটির আপেক্ষিক আর্দ্রতা 60% এর উপর থাকলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে অনেকগুলো টেম্পারেচার দেওয়া আছে, যথাক্রমে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 19 ডিগ্রি অ্যান্ড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প যথাক্রমে অনেকগুলো মান সিরিয়ালে দেওয়া আছে। সর্বশেষ বলা হলো যে মিথেনের আণবিক ভর 16 গ্রাম পার মোল। কোশ্চেন গ, ওই স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় করো, অর্থাৎ আমাকে কক্ষ তাপমাত্রা বের করতে হবে। এখানে একটি কথা তোমাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া দরকার, কক্ষ তাপমাত্রা বলতে কি বোঝায়। কক্ষ তাপমাত্রা হলো বায়ুর তাপমাত্রা, অর্থাৎ যে স্থানের কথা উদ্দীপকে বলা হয়েছে ওই স্থানে কক্ষ তাপমাত্রা বলতে বোঝাবে ওই স্থানে ঠিক ওই মুহূর্তে বায়ুতে টেম্পারেচারটা কত ছিল, অর্থাৎ বায়ুর তাপমাত্রাকে আমরা এখানে কক্ষ তাপমাত্রা হিসেবে বিবেচনা করে নিচ্ছি। আসো তাহলে উদ্দীপকে কি বলেছিল আরেকবার একটু আমরা জানতে চাই। উদ্দীপকে বলা হয়েছে কোন একটি স্থানে আমার এত আয়তন একটি সিলিন্ডার যার মধ্যে 800 গ্রাম কি আছে, মিথেন গ্যাস আছে এবং এই পরিমাণ চাপে পূর্ণ করা হলো সেই সিলিন্ডারটিকে। এবং শিক্ষক পদার্থবিজ্ঞান শিক্ষক তার ছাত্রদের কি বললেন যে ওই স্থানে শিশিরাঙ্ক কত, 11.5 ডিগ্রি সেলসিয়াস। এখন শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্ক হলো যে তাপমাত্রায় বরফ বিন্দু জমতে শুরু করে, অর্থাৎ যে তাপমাত্রায় শিশির পড়বে বা শিশির জমতে শুরু করে তা সেই তাপমাত্রাকে আমরা বলি শিশিরাঙ্কের তাপমাত্রা। এবং সেই তাপমাত্রা দেওয়া আছে এখানে 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং স্থানটির আপেক্ষিক আর্দ্রতা 60%। এর উপর থাকলেই বৃষ্টি হওয়ার কি সম্ভাবনা থাকে। এই কথাটি কে বলেছিলেন? শিক্ষক বলেছিলেন তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে আর্দ্রতা যদি 60% হয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর অনেকগুলো টেম্পারেচার এবং তার আলোকে চাপের মানগুলো যথাক্রমে দেওয়া আছে এবং পরিশেষে বলা হচ্ছে মিথেনের আণবিক ভর 16 গ্রাম পার মোল। আচ্ছা, এবার আসো ওই স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় করো, অর্থাৎ বায়ুর তাপমাত্রাটি আমাকে কাছে জানতে চাচ্ছে। তো এখানে দেওয়া আছে মানগুলো আমি আগেই নোট করে নিয়েছি। দেখো আমার আয়তন দেওয়া আছে V = 0.6 মিটার কিউব, উদ্দীপকে দেওয়া ছিল স্পষ্ট করে 0.6। এরপরে চাপ P এর মানটি দেওয়া আছে 202650 প্যাসকেল, আমি লিখে নিলাম। এরপরে মোল সংখ্যা n, আর n এর সূত্র তো আমরা জানি, একটু আগের উদ্দীপকে তোমরা দেখেছো স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M, অর্থাৎ কোনো বস্তুর ভর এবং ওই বস্তুর আণবিক ভরের অনুপাতকে মোল সংখ্যা বলা হয়। তাহলে স্মল m বলতে বোঝাবো সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস মিথেন গ্যাস ছিল, কত ছিল 800 গ্রাম, আমরা 800 লিখব এবং মিথেনের আণবিক ভর ক্যাপিটাল M কত 16 গ্রাম পার মোল। সো আমি এখানে নিচে 16 লিখলাম। তো এটা মানটি আসবে আমাদের পরবর্তীতে 50 মোল, অর্থাৎ 50 মোল। এরপরে আসো মোলার গ্যাস ধ্রুবক, এটি একটি কনস্ট্যান্ট, তোমরা জানো এই মানটি তোমাদের মুখস্থ থাকার কথা। R = 8.314 জুল পার মোল পার কেলভিন। আমাকে বের করতে বলেছে টেম্পারেচার, অর্থাৎ কক্ষ তাপমাত্রা কত, আমি ধরে নিলাম তাপমাত্রা T = হোয়াট। আসো আমরা এবার অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রথমেই আমরা লিখব আমরা জানি
পিভি সমান সমান এনআরটি। এই সূত্রটি তোমাদের খুবই পরিচিত একটি সূত্র। এটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ অথবা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়কৃত রূপ, যেটাকে আমরা বলি আদর্শ গ্যাসের সমীকরণ। সূত্রটি হলো পিভি সমান এনআরটি। এখান থেকে খুব সহজেই আমরা টি এর মানটা বের করে দিতে পারি। আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে বলতে পারি টি সমান সমান টি এর সাথে এনআর ছেড়ে টি নিচে চলে যাবে আর বাকিটুকু উপরে, অর্থাৎ পিভি উপরে চলে যাবে। এখন তুমি যদি মানগুলো বসিয়ে দাও পরের লাইনে, দেখো টি সমান সমান পি এর মান আমার এখানে দেওয়া ছিল 202650 202650 ইন্টু ভি এর মান হলো 0.6 ডিভাইডেড বাই এন এর মান আমি আগেই বের করে নিয়েছি, এটির মান হবে 50 ইন্টু আর এর মান তো আমাদের মুখস্থ 8.314। সো তুমি এটাকে যদি তোমার ক্যালকুলেটর হিসাব করে দেখো তাহলে মানটি এরকম আসবে 292.49 কেলভিন। এখানে কেলভিন এককে আমি যদি রাখি তাহলে পরে আমার অঙ্ক হয়ে যাবে, কিন্তু এর জন্য তুমি 1 মার্ক কম পেতে পারো। কেন? কারণ উদ্দীপকের মধ্যে কোথাও তোমার কেলভিন একক কিন্তু উল্লেখ করেনি, সবগুলো কি সেলসিয়াসে বলা হয়েছে। সো তুমি এটাকে কি করবে, সেলসিয়াসে রূপান্তর করে নিয়ে আসবে। এখন সেলসিয়াসে আমরা কিভাবে রূপান্তর করব? নিশ্চয়ই তোমরা জানো কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার উপায় হলো যে 273 বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আমরা এই ধরনের একটি রেজাল্ট পাবো। সুতরাং টি সমান সমান 19.49 এত ডিগ্রি সেলসিয়াস। বাস, এটি তোমার হলো অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। অর্থাৎ বিষয় শিক্ষক যখন বলেছিলেন তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে কোন স্থানের আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা যদি 60% অর্থাৎ 60%-এর উপর থাকলেই ওখানে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের প্রশ্নে বলেছে যে আসলে কি ওই স্থানে বৃষ্টি হবে কিনা, তার মানে আমাদেরকে বের করতে বলেছে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা আসলে কত ছিল। আপেক্ষিক আর্দ্রতা যদি 60% বা তার 60% উপরে হয়ে যায় তাহলে কি হবে, বৃষ্টি হবে। আর যদি 60% উপরে না হয় তাহলে কি বৃষ্টি হবে না। এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য যে সূত্রটি আমরা জানি সেটি হলো আর সমান স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। এখন প্রশ্ন হলো স্মল এফ এবং ক্যাপিটাল এফ এদের পরিচয়গুলো কি। স্মল এফ আমরা জানি যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর ক্যাপিটাল এফ হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এখানে আমরা শিশিরাঙ্কের তাপমাত্রা দেখতে পাচ্ছি, উদ্দীপকে বলা হচ্ছে ওই স্থানে শিশিরাঙ্ক কত, 11.5 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হলো আমার উদ্দীপকে যেই তাপমাত্রায় চাপের মানগুলো দেওয়া আছে সেখানে কি 11.5 আছে কি না আমরা একটু মিলিয়ে নেই। দেখো উদ্দীপকে বলা হয়েছে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 19 ডিগ্রি, 20 ডিগ্রি, তার মানে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, এর মধ্যে কিন্তু 11.5 এটি নেই। তার মানে আমাকে বের করতে হবে 11-র জন্য চাপের মান দেওয়া আছে কিন্তু 0.5-এর জন্য দেওয়া নেই। এখন প্রথম কাজ হচ্ছে এই 0.5-এর জন্য চাপের মান কত সেটি আগে নির্ণয় করা। তাহলে আসো অঙ্কটি আমরা শুরু করে দেই। প্রথমেই আমরা এখানে লিখব যে শিশিরাঙ্কের তাপমাত্রা। শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমি চাইলে এভাবে ভেঙে লিখতে পারি 11 প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। কেন লিখলাম? কারণ 11-এর জন্য চাপের মান দেওয়া আছে উদ্দীপকে, 0.5 দেওয়া নেই। এখন আমি 0.5 যদি বের করতে পারি তাহলে এই চাপের মানটা 11-এর সাথে
চাপের মানের সাথে যোগ করে দিলেই আমি স্মল এফ অর্থাৎ শিশির তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান পেয়ে যাব। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে 0.5। এখন এই ক্ষেত্রে তোমাকে একটি নিয়ম মনে রাখাটা উত্তম, সেটি হলো 11.5 এর নিকটবর্তী আগের এবং পরের টেম্পারেচারটি হিসাব করে আমাকে কাজ করতে হবে। এখন দেখো 11.5 এখানে আগে আছে 11 ডিগ্রি সেলসিয়াস আর নিকটবর্তী পরে আছে 12 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এখানে তাপমাত্রা 12 মাইনাস 11 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা একটু ছোট করে লিখছি কারণ লাইনটি বড় হবে, তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের পার্থক্য বা পরিবর্তন দুভাবে লেখা যায়। পার্থক্য কত? 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 11, 12, 19, 20 চারটা তাপমাত্রা যথাক্রমে এখানে 9.84 মিলিমিটার অফ পারদ চাপ এইচজিপি, এখানে এইচজি দ্বারা মার্কারি বোঝানো হচ্ছে যাকে পারদ বলছি আমরা, এটা 11 ডিগ্রির জন্য। এরপরে হচ্ছে 10.52 মিলিমিটার অফ পারদ চাপ, এটা হচ্ছে 12 ডিগ্রির জন্য। তাহলে আমরা এই মানগুলো যদি বিয়োগ করে দিই 10.52 মাইনাস 11 ডিগ্রির জন্য এখানে হচ্ছে 9.84, তাহলে এটাকে আমরা লিখতে পারি বিয়োগ করলে 0.68 এত মিলিমিটার পারদ চাপ এইচজিপি, পি দ্বারা এখানে প্রেসার বোঝানো হচ্ছে চাপ। তাহলে পেয়ে গেলাম 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্পের পার্থক্য হচ্ছে 0.68 মিলিমিটার অফ পারদ চাপ। এখন আমার দরকার কত শিক্ষার্থী বন্ধুরা? তোমরা দেখেছো আমার দরকার 0.5, সুতরাং আমরা এখন লিখব 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপের পার্থক্য 0.68 ইন্টু 0.5, তাহলে এই মানটি আসবে আমাদের এখন 0.34 এত মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা পেয়ে গেলাম যে 0.5 এর জন্য আসলো 0.34। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে এইটা যোগ করে দেওয়া। এখন আমরা লিখব যে এখন শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ স্মল এফ সমান সমান 11 এর জন্য কত ছিল শিক্ষার্থী বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি 11 এর উদ্দীপকে ছিল আমার 9.84 প্লাস 0.5 এর জন্য এই মাত্র আমরা বের করলাম কত? 0.34। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের স্মল এফ এর মানটা পেয়ে যাব। আমরা এটা ক্যালকুলেটরে করলে এই মানটা আসবে 10.18 মিলিমিটার এইচজিবি অর্থাৎ পারদ চাপ। তাহলে আমরা পেয়ে গেলাম শিশির তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যখন আমরা প্রয়োগমূলক অঙ্কটি করেছিলাম ওই স্থানে কক্ষ তাপমাত্রা নির্ণয় করো, আমরা সেই মানটি পেয়েছিলাম যে গ হতে প্রাপ্ত ওই স্থানের তাপমাত্রা 19.49 ডিগ্রি সেলসিয়াস। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন আমরা বারবার বলেছিলাম এই কক্ষ তাপমাত্রা আর বায়ুর তাপমাত্রা একই কথা বোঝাচ্ছে এখানে, সুতরাং আমরা ওই স্থানের তাপমাত্রা বলতে বায়ুর তাপমাত্রাই বুঝবো। এটিকে মানটি কত? 19.49 ডিগ্রি সেলসিয়াস। সো আমি এটিকে যদি একটু আলাদা করে নিই 19 প্লাস 0.49 একটু আগে যেভাবে করেছি ঠিক একই নিয়মে আমরা আলাদা করে নিলাম। কেন? একটি উদ্দেশ্য অবশ্যই আছে। তোমরা একটু তাকিয়ে দেখো উদ্দীপকের দিকে। আমার উদ্দীপকের যে চারটি টেম্পারেচার ছিল 11, 12, 19, 20 এর মধ্যে কোথাও 19.49 এই মানটি দেওয়া নেই, অর্থাৎ আমাকে 0.49
ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় চাপের মান কত সেটি আগে বের করে নিতে হবে। সুতরাং আমি এটা একটু আলাদা করে লিখলাম অনুরূপভাবে 19 প্লাস 0.49। এবার আসো আমরা অনুরূপভাবে তাপমাত্রাগুলো বের করে নিব যে 19.49 নিকটবর্তী আগে এবং নিকটবর্তী পরে দুটো টেম্পারেচার নিয়ে কাজ করতে হয়। তাহলে দেখলাম পরে আছে 20, আগে হচ্ছে 19, মাইনাস করলে হয় কত 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের পার্থক্য 20 এর জন্য কত ছিল উদ্দীপকে দেখো 17.54 মাইনাস 19 এর জন্য কত ছিল 16.46 এই দুটো মাইনাস করলে আমার কত আসছে 1.08। এককটা কি হবে মিলিমিটার পারদ চাপ অর্থাৎ মার্কারি অফ প্রেসার, দ্যাট মিন্স এসজিপি। সো আমার দরকার এখন 0.49, আমি 1 ডিগ্রি পেয়ে গেলাম। এখন ঐকিক নিয়মে যদি আমি করি তাহলে 0.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের পার্থক্য কত আসবে, দুটো গুণ করে আসলো কত 0.5292 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমি পেয়ে গেলাম 0.49 এর জন্য চাপের মান হচ্ছে 0.5292। এবার খুব সহজেই আমরা সেই ক্যাপিটাল এফ এর মানটি বের করতে পারবো। তাহলে আমরা লিখলাম ওই স্থানের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত ছিল তাপমাত্রাটি 19 প্লাস 0.49। তাহলে 19 এর জন্য চাপের মান দেওয়া ছিল উদ্দীপকে কত 16.46 আর প্লাস 0.49 এর জন্য এইমাত্র আমরা বের করলাম 0.5292। তাহলে দেখো আমি যোগ করে দিচ্ছি এবং যোগ করে রেজাল্টে আসছে কত 16.9892 মিলিমিটার পারদ চাপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি খুব সহজে এখানে ক্যাপিটাল এফটা বের করে নিলাম আর একটু আগে আমরা বের করেছিলাম স্মল এফ। নিশ্চয়ই তোমাদের মনে আসছে স্মল এফ মানটি কত ছিল। আসো এবার আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আর্দ্রতা কি 60% উপরে হয় কি হয় না? তোমরা জানো আপেক্ষিক আর্দ্রতার সূত্র R সমান স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। এখানে আপেক্ষিক আর্দ্রতাকে R দ্বারা প্রকাশ করা হয়। স্মল এফ তো আগেই বলেছিলাম শিশুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত এসেছিল মানটি মনে আছে তো? আমরা মানটি যদি বসিয়ে দেই তাহলে দেখব এই মানটি ছিল আমাদের 10.18 আর ক্যাপিটাল এফ এর পরিচয় কি ছিল বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, যেটা একটু আগে আমরা বের করেছি মানটি ছিল 16.9892 ইনটু 100%। এখন তুমি যদি তোমার ক্যালকুলেটরে অঙ্কটি হিসাব করো তাহলে এই ধরনের একটি ফলাফল তুমি পাবে। আর সমান 59.92%। শিক্ষার্থী বন্ধুরা বলো তো এটি কি 60% কম না বেশি? অবশ্যই কম, যদিও প্রায় কাছাকাছি 60%, কিন্তু তারপরেও এটি কম। তাহলে আমরা উদ্দীপকের আলোকে স্পষ্ট বলতে পারি যে উক্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে শেষের লাইনটা আমরা কিভাবে সাজিয়ে লিখব? আমরা এইভাবে লিখব, অতএব উদ্দীপকের আলোকে উক্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বাস এটি হলো আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা বুঝে নিলাম কিভাবে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হয়। অঙ্কটা দারুণ ছিল না শিক্ষার্থী বন্ধুরা? আমরা আশা করি অঙ্কটা খুব এনজয় করতে পেরেছি। তো আজকে তোমাদেরকে দুটো সৃজনশীল নিয়ে আমি তোমাদের সাথে ছিলাম। একটি প্রথমে করেছিলাম ঢাকা বোর্ড 2019 আর এখন করলাম দিনাজপুর বোর্ড 2019। মনে রাখবে এই দুটো সৃজনশীল এত বেশি ইম্পর্টেন্ট যেটি 2019 সালের আরও অন্যান্য বোর্ডে এই কোশ্চেনগুলো এসেছিল। হুবহু না আসুক, কাছাকাছি প্রশ্ন এসেছিল। আমি তোমাদের সহযোগিতার জন্য বলছি, যেমন চট্টগ্রাম বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, এই বোর্ডগুলোতে প্রায় কাছাকাছি এই ধরনের প্রশ্ন এসেছিল। যদি এই অঙ্কগুলো তোমরা অধিক চর্চা করো তাহলে ওইগুলো তোমরা পারবে।
তোমাদের একটি হোমওয়ার্ক এখন আমি দেব, সেটি হলো তোমরা ওই 3 বোর্ড অর্থাৎ চট্টগ্রাম, রাজশাহী এবং কুমিল্লা 2019 সালের ওই বোর্ড কোশ্চেনগুলোর গ এবং ঘ তোমরা সমাধান করে তোমরা যার যার সেকশনের বিষয় শিক্ষকের নিকট পাঠিয়ে দেবে। আশা করি তোমরা এতে অনেক বেশি উপকৃত হবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। বিদায়ের আগে বলতে চাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।